কবরস্থান, ঈদগাহ, মসজিদের সম্পত্তি, মাদ্রাসা সম্পত্তি হয়ে আছে, ওয়াকফ প্রপার্টি আছে, দখল নিতে পারছে না। মোদির বন্ধুদের স্টার হোটেল তৈরি করতে পারছে না। সেই জন্য মোদিজি তার বন্ধুদের জন্য নতুন আইন তৈরি করে ওয়াকফ সম্পত্তিটাকে কেড়ে নিতে চাইছে। তাই আমাদের কাজ কি হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে এটাকে আটকাতে হবে। আজকে ওয়াকফ সম্পত্তি কেড়েছে, কালকে গুরুদুয়ারার সম্পত্তি কাটবে, তারপরের দিন গির্জার সম্পত্তি কাটবে, তারপরের দিন হিন্দু সমাজের দেব দেবীর মন্দির জায়গা কেড়ে নেবে। তাই এখন শুরুতেই এটাকে আঘাত দিতে হবে। কোনোভাবেই ওয়াকফ সম্পত্তি কাটতে দেওয়া যাবে না, এই আওয়াজটা আমাদেরকে রাখতে হবে। রাজ্য সরকারকে প্রশ্ন করতে হবে যে আপনি বলছেন এই আইনকে মানব না, কিন্তু এর বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টে কেন মামলা করেননি? এই প্রশ্নটা আমাদের রাজ্য সরকারকে করতে হবে। আমাদেরকে জানতে হবে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একাধিক পন্থা অবলম্বন করে আমাদের সিস্টেম চলে। একটা হচ্ছে ডাইরেক্ট কেন্দ্র সরকার ম্যানেজমেন্ট করে, একটা ডাইরেক্ট রাজ্য সরকার ম্যানেজমেন্ট করে, একটা রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে ম্যানেজমেন্ট করে। যেমন ইন্ডিয়ান রেল ডাইরেক্ট কেন্দ্র সরকার ম্যানেজমেন্ট করে, ইন্ডিয়ান আর্মি তথা ডিফেন্স ডাইরেক্ট কেন্দ্র সরকার ম্যানেজমেন্ট করে। আর যেটা রাজ্য কেন্দ্র, যেমন শিক্ষা, এডুকেশনটা রাজ্য সরকার দুই সরকার অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এরা মিলে ম্যানেজমেন্ট করে। আর যেমন আপনার জমি, এটা ডাইরেক্ট রাজ্য সরকার ম্যানেজমেন্ট করে। আপনারা বলুন ওয়াকফ প্রপার্টিটা কি কোন পার্টি পড়ছে? জমি তো ওয়াকফ প্রপার্টিটা। তাহলে এই ওয়াকফটা কে ম্যানেজমেন্ট করে? ডাইরেক্ট রাজ্য ম্যানেজমেন্ট করে। আর এখন নতুন আইন করে রাজ্যের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিচ্ছে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান সবই তো ভাই জমি ভাই, এটা রাজ্য কন্ট্রোল করে। কেন্দ্র সরকার নতুন আইন করে রাজ্যের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে বাঁচানোর জন্য, ডাকাতগুলোকে বাঁচানোর জন্য, চাল চোর, চাকরি চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর চুরি করতে করতে এখন মানুষের চোখও চুরি করে নিচ্ছে না, মৃত মানুষের। এই চোরগুলোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করছে। আর আমাদের এখানে ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, যেটা রাজ্যের হাতে এখতিয়ারে, সেটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে না। তাই আপনাকে আমাকে ভাবতে হবে, সংখ্যালঘু দরদি সরকার বলল মুসলমানদের মাসিয়া সাজিল, মুসলমানদের মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আইনি লড়াই মমতা ব্যানার্জি করছে না। আমি সরকারকে বার্তা দিয়েছিলাম, সরকারের কাছে যদি টাকা না থাকে আমাকে এনওসি দেওয়া হোক। যত বড় বড় উকিল আছে, যদি সরকার যেটাকে লাগাতে চাইবে আমি সেটাকেই দেবো, অন্তত সরকার মামলাটা করুক, খরচ আমি সরকারকে দেব। এটা বলেছিলাম, সেটাও মানেনি। মানে মোদিজির কথা রাখতে হবে দিদিকে। তাই আমাদেরও ভাবার সময় আসছে না, কেন মামলা করেনি? হয়তো যদি মামলা করে ভাই ভাই দলের চোরগুলোকে তুলে তিহার জেলের ভাত খাওয়াবে, সেই জন্য হয়তো মামলা করেনি। তাই তারা যদি তার ভাই ভাইপোর কথা ভাবে, আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না? আমাদের ভাই ভাই ভাবতে হবে তো নাকি? যারা ভাববেন এটা হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। আপনারা আপনাদের ভাই ভাইপোর কথা ভাববেন তো নাকি? তাই সময় এসেছে আমাদেরকে আমাদের ভাই ভাইপোর কথা ভাবতে হবে। আমরা যদি মসজিদের কথা চিন্তা করি, মন্দিরের কথা চিন্তা করি, গুরুদুয়ারার কথা চিন্তা করি, গির্জার কথা চিন্তা করি, তথা ধর্মস্থানকে বাঁচানোর কথা যদি চিন্তা করি, তাহলে 2026 সাল আসছে। বিজেপি এবং তৃণমূলের বাইরে ভোটটা করতে হবে। এই বিজেপি বা তৃণমূলকে দিলে আপনার ধর্মস্থান সুরক্ষিত থাকবে না। কদিন আগে দেখেছেন চোপড়াতে মন্দিরে ভাঙচুর চালিয়েছে, ঠাকুরকে ভাঙচুর চালিয়েছে, ধরা পড়লো কি? বিজেপির একটা জেতা মেম্বার। কদিন আগে আপনাদের দক্ষিণ 24 পরগনায় ঠাকুরের মুন্ডু কেটে নিয়েছে, চরম অন্যায় করেছে, ধরা পড়েছে কে দেখুন? সেই নেতার বাড়ির লোকেরা। অর্থাৎ এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়লে আমরা যে সম্প্রীতির সাথে, আমরা যে ঐক্যের সাথে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি, এটাকে ধ্বংস করে দেবে এই বিজেপি আর তৃণমূল মিলে। তাই সামনে 2026 সাল আসছে, ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হিন্দু মুসলমান এক হতে হবে, শিক্ষার কথা বলতে হবে, স্বাস্থ্যের কথা বলতে হবে, কর্মসংস্থানের আওয়াজ তুলতে হবে। বিজেপি
দখলের জন্য 1 ইঞ্চিও জায়গা নয়, সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে।